তরুণ ঘোষের তর্ক, শেখ হাসিনাকে হত্যা করার জন্য 5টি পরিকল্পনা ফাঁস, ওইদিকে আবার এক্স হ্যান্ডেলের জন্য জরিপ করতেছে ডোনাল্ড ট্রাম্প। এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তরুণ ঘোষ। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো সত্যি সত্যি কি শেখ হাসিনাকে হত্যা করার জন্য 5টি পরিকল্পনা ফাঁস হয়ে গেলেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনাকে মারার জন্য 5 রকমের পরিকল্পনা হয়েছিল। ওই 5 আগস্ট মারার জন্য একদিন আগে এগিয়ে আনা হয়েছিল। ভারতীয় ইন্টেলিজেন্সের একটি রিপোর্ট আজকে প্রকাশ করেছে, আমাদের এখানকার ফাঁস করেছে আমাদের এখানকার একটি পত্রিকা। আমি সেখান থেকে আপনাদের তুলে শোনাচ্ছি যে 5টা পরিকল্পনা 5 রকম ভাবে 5 জন করেছিল। যে কিভাবে তাকে মারা হবে, গণপিটুনি দিয়ে মারা হবে, গুলি করে মারা হবে, ফাঁসি দিয়ে মারা হবে, নাকি জীবন্ত লাশ পুঁতে দেওয়া হবে, এই নিয়ে একটা রিপোর্ট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে লিক হয়ে গেছে। লিক হয়ে আমার হাতে এসছে। সেই রিপোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং এখানে আমি দিয়েও দিচ্ছি। ভারতীয় ইন্টেলিজেন্স রিপোর্ট এবং সাথে পাদটিকা। শেখ হাসিনা কেন দেশ ছেড়েছিলেন, এই প্রশ্নের উত্তর ইন্টেলিজেন্সের কাছে আছে। তবে এই প্রশ্নের উত্তর জানলে অনেকে সহজে বিষয়টি হজম করতে পারবেন না, কারণ হাসিনাকে মেরে ফেলার নানা উপায় দিয়ে আলোচনা চলছিল আগস্ট মাসের 1 তারিখ থেকেই। প্রথম দিকে আমেরিকা ও তার সহচর্যের বক্তব্য ছিল, মানে আমেরিকান গভর্নমেন্ট এবং তার সহচর যারা এর সঙ্গে জড়িত ছিল, মাহফুজ আলম টালম, তাদের বক্তব্য ছিল হাসিনাকে ধরে বিচার করে সাদ্দামের মতো ফাঁসি দিতে হবে। তারপরে ইউনিসের কাছে মতামত চাওয়া হয়। মতামত চাইলে ইউনিস জানায় জনসমক্ষে তাকে গণপিটুনি দিয়ে তারপর গুলি করে মেরে ফেলা হবে। এই সাদা মাটা দেখতে লোকটা পাঞ্জাবি পরে হেলতে তুলতে যায়, এত হিংস্র। আচ্ছা, অন্যদিকে জামাতের গ্রুপ বিএনপি, জামাত ও হেফাজতের বক্তব্য ছিল সবচাইতে ঘৃণ্য। তারা প্রস্তাবনা দেয় যে নির্যাতনের মাধ্যমে হাসিনা এবং রেহানাকে মেরে ফেলা, তারপর তাদের নগ্ন করে সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া, যেমনটি গদ্দাফির ক্ষেত্রে করা হয়েছিল। অন্যদিকে জামাতি সেনাবাহিনী গণভবনের মধ্যেই হাসিনা ও রেহানাকে মেরে লাশ পুঁতে ফেলতে চেয়েছিল। তবে বিষয়টি ভারতের কাছে জানাজানি হওয়ার পর হাসিনা ও রেহানাকে দ্রুত সময়ের মধ্যে ভারতে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে কলকাতা যাওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে তাদের ভারতের দিল্লির কাছাকাছি হিন্ডন এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে হাসিনা এবং রেহানা হেলিকপ্টারে উঠছেন বলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি মূলত একজন স্নাইপার করেছেন। মূলত হাসিনাকে মারার জন্য সেই জায়গায় লুকিয়েছিল এই স্নাইপারটি, কিন্তু এসএসএফ এর ব্যাপক তৎপরতার কারণে হাসিনাকে গুলি করতে পারেনি। তবে তার ভিডিওটি ভাইরাল করে হাসিনা পালিয়েছে প্রচার করে হাসিনাকে বদনাম করতে চেয়েছে। এই বুদ্ধিটি ছিল সমন্বয়ক আসিফ নজরুলের। হাসিনা বেঁচে যাচ্ছে, এটা আমেরিকা ইউনুস কিছুতেই মেনে নিতে পারেনি। আইএসআই কে পাকিস্তান থেকে মিসাইল দিয়ে হাসিনার উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার জন্য বলা হয়। এই সময় ভারত কলকাতা থেকে বিমান পরিবর্তন করে এবং ভারতের 2টি ফাইটার জেট প্লেন দিয়ে ব্যাপক নিরাপত্তার মধ্যে হাসিনাকে এবং রেহানাকে ভারতের হিন্ডন এয়ারপোর্ট ভোটে
ল্যান্ড করানো হয়। এই হচ্ছে আপনার টোটাল গল্প। তারপরে 5 রকম ভাবে চেষ্টা করা হয়েছিল, এক একজনের এক এক রকম প্ল্যান ছিল কি করে হাসিনাকে মারা হবে। মানে ক্ষমতা দখল শুধু নয়, আগে তো বাপ পরিবারকে শেষ করা হয়েছে, এবার বাকি যতটুকু আছে ওইগুলোকেও একদম নিকেশ করে দাও, এটাই ছিল পরিকল্পনা। এবং এর পেছনে পুরো ছিল হচ্ছে বাইডেন সরকার। বাইডেন সরকারের এত নৃশংসতা, মানে সারা পৃথিবীতে তো রেজিম চেঞ্জ করে বেড়ায় এই ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটদের রেজিম চেঞ্জের একটা খোল্লা একটা চিত্র পাওয়া গেল, যেটা ভারতীয় ইন্টেলিজেন্স থেকে লিক করে গেছে। কি বলবেন আপনারা? এই মানুষটাকে যে আপনারা ঘুরে বেড়াতে দেখেন একটা পাজামা আর পাঞ্জাবি পরে, এই কত বড় কুচক্রী বুঝতে পারছেন? এদের তো মানে হিসেব তো বরাবর হবে। এখন শুধু জনগণকে বোঝানো হচ্ছে যে কে ভালো ছিল, একটু বিচার করো, কে ভালো ছিল? হাসিনা ভালো ছিল নাকি এই যে যারা এসছে তারা ভালো? একটু বিচার হোক। যত সময় যাবে বিচারটারও প্রকট হবে, তো তখন কাজ করতে সুবিধা হবে। আর আমি বলি, এই সমস্ত যে হাসিনা তো অন্যায় করেছেন, অনেক অন্যায় করেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছিলেন এবং শেষের দিকে তিনি একেবারে মানে স্বৈরাচারী হয়ে গেছিলেন, এই ব্যাপারে কোনো রকম কিন্তু মানে বিতর্ক থাকতে পারে না। আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু একটাও কিন্তু প্রমাণিত হয়নি। ওই যে 5,000 কোটি টাকা তিনি নাকি নিয়েছেন একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে, সেই কোম্পানি তো আপনার প্রেস বিবৃতি দিয়ে বলে দিল যে না, এই খবরটা ভুল খবর। আরো অনেক আয়নাঘর টর অনেক রকম করা হয়েছে। এখন আয়নাঘর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না, কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, শেখ হাসিনাকে কেন্দ্র করে এই যে সমস্ত নেতা মন্ত্রীরা কোটি কোটি ডলার লুটেছেন, লুটে বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন, আজকে আপনারা মানে লুটেছেন কাদের জন্য? আপনারা লুটতে পেরেছেন হচ্ছে ওই যে মাঠে 4 কোটি 4.5 কোটি মানুষ যে ওখানে ছিল, ওই 4-4.5 কোটি মানুষের জন্য কিন্তু আপনারা এই লোটার সুযোগটা পেয়েছেন। আজকে সেই মানুষগুলো ঘর ছাড়া হয়ে গিয়েছে। কারোর একটা ছোট হোটেল ছিল, কারোর একটা দোকান ছিল, তারা পরিবার, তারা ব্যবসাপত্র সমস্ত ছেড়ে লুকিয়ে পালিয়ে রয়েছে। আপনারা তো বিদেশে গিয়ে আরামসে পয়সা করে নিয়ে গিয়েছেন, ডলার ফলার নিয়ে গিয়েছেন, সেখানে আপনারা আরাম করছেন। এই লোকগুলোর কি হবে? যাদেরকে কাঁধে ভর দিয়ে আপনারা ওপরে উঠেছিলেন, সেই মানুষগুলোর কি হবে? তারা 2 টাকার মুড়ি কিনে খেতে পারছে না। কেন আপনারা পারেন না? বিদেশ থেকে আপনারা আওয়ামী লীগের অফিসে আপনারা টাকা পাঠিয়ে তাদেরকে সাহায্য করতে, যাতে তারা 2 টাকার মুড়ি কিনে খায় বা 1 কিলো চাল কিনে খায়। আমি ম্যাডাম প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ করব, শেখ হাসিনাকে, যে তিনি আবার যখন ক্ষমতায় বসবেন তিনি একটু সতর্ক হবেন। আর এই সমস্ত আপনার চক্র যারা ছিল, এই চক্রগুলোকে বাদ দিন। কারণ এরা কিন্তু সাধারণ মানুষকে আপনার সামনে ঘেঁষতে দেয় না। আপনিও মানুষের কথা শুনুন, অভাব অভিযোগ শুনুন। আপনাকে বাস্তবের মাটিতে নেমে আসতে হবে। আপনি যে আপনার চোখ দিয়ে পৃথিবী দেখলে হবে না। এই ভুলগুলো কিন্তু আমাদের দেশের নেতারা করেন না। আমাদের দেশের নেতারা মানুষের সঙ্গে মিশে যান। আজকে মোদিজিকে দেখেছেন তো, মোদিজি পুরো রাস্তায় একদম দুপাশে মানুষ দাঁড়িয়ে থাকে, তার এত প্রাণের ঝুঁকি রয়েছে,
তা সত্ত্বেও তিনি কিন্তু দরজা খুলে তিনি মাথাটা বের করে তিনি দাঁড়িয়ে কখনো গাড়ি থেকে নেবে, তিনি জনতার সঙ্গে হাত মেলাতে যান। তিনি সেটা ভারতেও করেন, তিনি সেটা বিদেশে গিয়েও করেন। তিনি বলেন, আমার যদি মৃত্যু লেখা থাকে, যেখানে লেখা থাকবে, যে সময় লেখা থাকবে, যেদিন লেখা থাকবে, সেদিনই হবে, আমায় অন্য কেউ মারতে পারবে না। ফলে আপনার ওপরে তো হামলা হয়েছিল, আপনি তো মারা যাননি, কিন্তু এই চক্রগুলো থেকে আপনি বেরোন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আজকে কিন্তু আপনারা বলতে পারবেন না যে আমার এই খবর কিন্তু ভুল। গতকালকে ট্রাম্পের এটা নিয়ে খুব হইচই হয়েছে, লাস্টে আমি একটা পোস্টও দিয়েছিলাম, পরে দেখা গেল যে আমার খবরটা ঠিক, আমি পোস্টটা বেকার দিয়েছিলাম, কিন্তু আমার খারাপ লেগেছিল, সবাইকে আমি ভুল বোঝাচ্ছি তো ঠিক। যাই হোক, সে কথা কালকের কথা বাদ দিলাম। এবার ট্রাম্প একটা জরিপ করছেন, শুনুন, ট্রাম্প একটা জরিপ করছেন, একটা মানুষের মতামত নিচ্ছেন। আজকে ট্রাম্পের অফিস থেকে 10 তারিখ থেকে এটা শুরু হয়েছে। একটা দেওয়া হয়েছিল, এটা ট্রাম্পের আপডেট হেডকোয়ার্টার থেকে করা হয়েছে। এখানে বলা হয়েছে, ইফ ট্রাম্প গিভ ইউ অ্যান অপশন টু চুজ বিটুইন শেখ হাসিনা অ্যান্ড ইউনুস ফর বাংলাদেশ পিএম, হুম উড ইউ চুজ? কাকে আপনি চুজ করবেন? তাতে যত উত্তর এসছে তার 80-85% এসছে, মানে আমি 2-1টা পড়ে শোনাচ্ছি। যে গৌতম লিখেছেন, ইউনিস ইজ এ পাপেট অ্যান্ড হোল্ডিং ইলিগাল পজিশন অফ বাংলাদেশ ইন্টারিম রুলিং বডি, বাট হি ইভেন লুক লাইক এ প্রাইম মিনিস্টার। ইউনিস সেন্টার শুড বি রট ইন জেল and Sheikh Hasina should be restored as Bangladesh Prime Minister. আরেকটি টুইট আমি পড়ে শোনাচ্ছি, এটা প্রচুর টুইট আছে, পড়তে গেলে তো অনেক সময় লেগে যাবে। একজন বাবা কা ভক্ত, সে একজন লিখেছে, এই ইন্ডিয়া থেকেই লিখেছে, অবভিয়াসলি শেখ হাসিনা in her government Bangladesh is better place for minorities and Muhammad Yunus is supporting radicals openly. Because of his support, they are attacking Hindus and Christians of Bangladesh. এরকম বহু করা হয়েছে। শেষে যে পোস্টটা ট্রাম্পের অফিস থেকে যেটা করা হয়েছে, সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন উত্তরটা দিয়েছিল। আফটার মাই টুইট, ট্রাম্প লিখছেন, আফটার মাই টুইট অ্যান্ড ইউর সাপোর্ট, থ্যাংক ইউ অল। তা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওটাকে উনি তুলে দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি লিখছেন, বাংলাদেশ অথরিটি মাস্ট সুইফটলি অ্যান্ড ইম্পার্শিয়ালি ইনভেস্টিগেট অ্যান্ড হোল্ড অ্যাকাউন্টেবল অ্যান্ড পারপিট্রেটর অফ দ্য অ্যাটাক অন পিপল perceived to be part of the Awami League at 0 point on Sunday. Attacking people for their political beliefs is a violation of their right to freedom of expression and association, and authorities must take action to protect the foster the rights of the people regardless of their political authorities. এটা করা হয়েছে 12ই নভেম্বর। এই পোস্টটা করার পর ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেওয়ার পরে তারপরে ট্রাম্প এইটা পোস্টটাকে তুলে দিয়ে ট্রাম্পের অফিস থেকে তাই এটা তাকে থ্যাংক ইউ দিয়ে দেওয়া হয়, আফটার মাই টুইট অ্যান্ড ইউর সাপোর্ট, থ্যাংক ইউ অল করে দেওয়া হয়। এই পোস্টটা কিন্তু দেওয়ার আগে আমি কিন্তু 3-4বার চেক করেছি। সুতরাং আজকে যদি কেউ আমায় বলেন এইটা ফেক পোস্ট, এটা ভুয়া, তাহলে আমি বলবো যারা যারা বলছেন ভুয়া তারা নিজেরা ভুয়া। আপনারা আপনাদের দোষ ঢাকার জন্য সবকিছুকে আপনারা ভুয়া 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 বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, আর ভুয়া বলে কিছু হয় না।
যার কিছুটা সত্য কিছুটা মিথ্যা হয়, ভুয়া, কিন্তু এটা লিখিত প্রমাণ, এটা সত্যই। ট্রাম্প যে এখানেই থামবেন তা কিন্তু নয়, ট্রাম্প কিন্তু এটা চালিয়ে যাবে। ট্রাম্পের কাছে বাংলাদেশটা কিন্তু বড় ইস্যু নয়, ট্রাম্পের কাছে ইস্যু হয়ে গেছে ওই যে ট্রাম্প খোঁচা মেরেছে ট্রাম্পকে আমাদের মোহাম্মদ ইউনুস, $500 মিলিয়ন দিয়েছিলেন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে ভোটের জন্য, ট্রাম্পকে হারানোর জন্য। আর ট্রাম্প খুঁজে বেরিয়েছেন যে ওই লোকটা কোথায় যে আমাকে হারানোর চেষ্টা করেছিল। ট্রাম্প কিন্তু ভোলেননি, আর ট্রাম্প ভুলবেন না। যতক্ষণ না ইউনুসকে তার পরিণতির জায়গায় পৌঁছে দিচ্ছেন ততক্ষণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানে চুপ করে বসবে না। কারণ বাংলাদেশ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা খইমুড়ির টিনের মতো। পৃথিবীর ম্যাপ যদি ফেলে দেওয়া হয় বা ট্রাম্পের সামনে, বাংলাদেশকে তিনি খুঁজে বার করতে পারবেন না। তাহলে বাংলাদেশের ওপরে এত রাগ কেন? বাংলাদেশের ওপর রাগ হচ্ছে ডক্টর ইউনুস এবং তার কর্মকাণ্ডের জন্য। ডক্টর ইউনুস যদি পাতালেও ছুপে থাকে না, ট্রাম্প তাকে ছাড়বে না। আর ট্রাম্প কি করবে সেটা কিন্তু কেউ আন্দাজ করতে পারছে না। এখন গদিতে বসেননি, তাতেই তিনি কিন্তু 4 ছক্কা মারছেন। মানে বুঝুন, এখনো গদিতে বসেননি। 20 জানুয়ারি তিনি শপথ নিয়ে গদিতে বসবেন, তারপর ইউনুসের কি হবে? আর এই বাংলাদেশি যে সমস্ত আপনার জামাতিয়া ফামাতিয়া রয়েছে, এইগুলোর কি হবে? আর সমন্বয়ক আর উপদেষ্টাদের কি হবে? সেটাই আমি কেবল ভাবছি। ভারত কিন্তু চুপ করে খেলা দেখছে। ভারত লাগিয়ে দিয়েছে জায়গা মতো, ভারত লাগিয়ে দিয়ে ভারত চুপ করে বসে বসে খেলা দেখছে। ভারতের যেটুকু কর্তব্য মানবাধিকারের ব্যাপারে, সেটুকু হচ্ছে খাবার দাবার গুলো পাঠিয়ে যাচ্ছে যাতে তোমরা বেঁচে থাকো। কারণ ওই 1-2 লাখের জন্য তো বাকি মানুষগুলোকে, 18 কোটি মানুষকে তো শাস্তি দেওয়া যায় না। সুতরাং ভারত ওটা কখনো করবে না। ভারত রাগ থেকে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু মানে কাজের ক্ষেত্রে ভারত কিন্তু না খাইয়ে রাখবে না। ভারত কিন্তু খাবারটা পৌঁছে দেবে, কিন্তু তারপরে যে জিনিসগুলো হবে সেই জিনিসগুলোর ওপরে কিন্তু ভারত কিন্তু নজর রেখে চলছে এবং চুপচাপ বসে আছে। আর 20 তারিখে আমেরিকায় উনি প্রেসিডেন্টের গদিতে বসুন, তারপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কি কথা হয়, তারপরে বাকি অ্যাকশন তো পরবর্তীকালে যা করার আমেরিকা করবে। সেখানে কিন্তু আমাদের চুপচাপ দর্শক হয়ে বসে থাকতে হবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা যাক। আর ট্রাম্প মাঝে মাঝে কি সমস্ত খেল দেখায় সেগুলো। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন তরুণ ঘোষের বক্তব্য। এই তরুণ ঘোষের বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা দেখলেন যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।